নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আজকের রিজনিং ক্লাসে। এবং এই মুহূর্তে আমি রয়েছি তোমাদের রিতম স্যার, আজকের ক্লাসে একদম লাইভ। যারা যারা এই মুহূর্তে আমার সাথে এই ক্লাসে যুক্ত আছো প্রত্যেকে একবার ঝটপট কমেন্ট করে জানাবে অডিও এবং ভিজুয়াল সমস্তটাই তোমাদের কাছে ক্লিয়ারলি পৌঁছচ্ছে কিনা। এবং এই মুহূর্তে আমরা রয়েছি কেরিয়ার এক্সিলেন্স একাডেমিতে, যেখানে আজকে আমরা কিন্তু আমাদের রিজনিং ক্লাস করব। রিজনিং ক্লাস আমাদের এএনএম জিএনএম বা জেন পাস এই সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায়। আমাদের বেসিক যে স্টাডিগুলো রয়েছে, যেখানে আমরা আমাদের দৈনন্দিন পড়াশোনা চালিয়ে যাচ্ছি, তার সাথে সাথেও কিন্তু এই রিজনিং নিয়ে আমাদের কাছে প্রশ্ন আসবে। এইবার অনেক ছাত্রছাত্রীর মনেই প্রশ্ন হলো যে স্যার এই রিজনিংটা কি, কোথা থেকে আসবে, বা রিজনিং কাকে বলে। তো দেখো, রিজনিং হলো সেই জিনিসটা যেটা তোমাকে তোমার দৈনন্দিন জীবনে কি কি ভাবে তোমার সাধারণ জ্ঞানগুলো বা সাধারণ বুদ্ধিমত্তাগুলো কিভাবে তোমার জীবনে তোমাকে সাহায্য করতে পারে, বা যে কোনো ধরনের প্রবলেম অ্যারাইজ করলে, যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে তুমি নিজেকে কিভাবে তৈরি করবে বা কি করে সেই জায়গাটাকে ট্যাকেল করবে, এই জিনিসগুলোকে বোঝার জন্যই কিন্তু আমাদের এই রিজনিংটাকে নিচ্ছে পরীক্ষক পরীক্ষার মধ্যে। তো এই রিজনিং এর পড়াটা কোথা থেকে শুরু হবে, তো তার জন্যই আজকের আমাদের প্রথম অংশে, এখানে তোমরা আমার নাম দেখতেই পাচ্ছ, রিতম স্যার হলো আমার নাম। তো সেইখানে আমরা আজকে কিন্তু আমাদের অ্যানালগির ক্লাস থেকে আমরা আমাদের গোটা ক্লাসটা শুরু করব। এই অ্যানালগির মধ্যে কাকে অ্যানালগি বলে সেইটা আমাদের এইখানে দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকেই পড়তে পারছো, কিন্তু আমি চাইছি তোমাদেরকে সেই জিনিসটাকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার। দেখো, এই অ্যানালগি কথাটির অর্থ হলো সাদৃশ্য। অ্যানালগি কথাটির অর্থ হলো সাদৃশ্য বা মিল। অ্যানালগি কথাটির অর্থ হলো সাদৃশ্য বা মিল, বা এখানে দেখো কি লেখা রয়েছে, বলতে বোঝায় মিল বা পারস্পরিক সম্পর্ক, যা যুক্তিতর্কের ক্ষেত্রে এটি আপনার সেই ক্ষমতাকে যাচাই করে যার মাধ্যমে আপনি প্রদত্ত দুটি উপাদানের মধ্যেকার যৌক্তিক সম্পর্কটি শনাক্ত করতে পারেন এবং ঠিক সেই একই সম্পর্ককে একটি নতুন জোড়ার ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। বেসিক জিনিসটা কিছুই নয়, আমাদেরকে কিছু ধরনের সংখ্যা, শব্দ, বর্ণ, এই ধরনের জিনিসগুলো আমাদের কাছে দেওয়া থাকবে। আমরা আমাদের দৈনন্দিন বিষয়বস্তুর উপরে নির্ভর করে বোঝার চেষ্টা করব যে তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, কি মিল রয়েছে এদের মধ্যে, এবং সেই মিলের উপরে বেস করেই আমরা পরবর্তী আরেকটা শব্দ বা সংখ্যা বা বর্ণের মধ্যে মিল খোঁজার চেষ্টা করব। এইটাই হলো একদম পাতি বিষয়, এর মধ্যে আলাদা করে কিচ্ছু নেই। তোমরাও দেখবে জিনিসগুলো বুঝতে পেরে যাবে। তো এই যে অ্যানালগি রয়েছে, এই অ্যানালগি কত প্রকার আমাদেরকে শিখতে হবে সেইটা আসো আগে আমরা একটুখানি ভালো করে বুঝে নিই। প্রত্যেকে কিন্তু আমার সাথে সাথে খাতায় নোট করে নেবে যে আজকে আমরা পড়তে চলেছি হলো অ্যানালগি। এবার এই অ্যানালগি কথার অর্থ একটু আগেই তোমাদেরকে বলেছি, সাদৃশ্য বা মিল। এবং এই অ্যানালগি আমাদের কাছে কত রকম ভাবে পড়তে হবে, তো একটু আগেই তোমাদেরকে বললাম যে আমাদেরকে এখানে যেই জিনিসগুলো পড়তে হবে সেটা হলো চারটে ধরন। প্রথম ধরনের নাম হলো ওয়ার্ড বেসড অ্যানালগি, এবং তোমরা কিন্তু প্রত্যেকে আমাকে ওয়াই কমেন্ট করবে যদি তোমরা প্রত্যেকে বুঝে গিয়ে থাকো, এবং ক্লাসের শেষে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে সমস্ত কিছু তোমার কাছে ক্লিয়ার হলো কিনা, ক্লাস কেমন লাগলো, এই যাবতীয় কথা কিন্তু অবশ্যই জানিয়ে দিও আমাদের কমেন্ট সেকশনে, যাতে আমরা বুঝতে পারি যে তোমাদের কাছে জিনিসগুলো সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে ওয়ার্ড বেসড অ্যানালগি আমাদেরকে প্রথম পড়তে হবে। ওয়ার্ড বেসড অ্যানালগি মানেই আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড বেসড অ্যানালগি কথার অর্থ আমরা জানি যে শব্দ ভিত্তিক সাদৃশ্য, শব্দ ভিত্তিক সাদৃশ্য
বা যেখানে আমাদেরকে শব্দের ওপরে কাজ করতে হচ্ছে, ঠিক আছে? তো যেখানে আমাদেরকে এই শব্দের ওপরে কাজ করতে হচ্ছে, শব্দের ওপরে কাজ করতে হচ্ছে, পরবর্তীতে আমাদেরকে শিখতে হবে বর্ণের উপরে। তাহলে লেটার বেসড অ্যানালগি বা অ্যালফাবেটিক্যাল অ্যানালগি, যেটা হলো কি বর্ণ, বর্ণের মধ্যে কি সাদৃশ্য রয়েছে সেইটা বোঝার জন্য। তৃতীয়ত আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো নাম্বার বেসড অ্যানালগি, মানে সংখ্যা আলাদা করে আর লেখার কোনো প্রয়োজন নেই। আর 4 নম্বরে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হলো মিক্স টাইপ অ্যানালগি। ক্লিয়ার? এই চারটে জিনিস আমরা আমাদের এই চ্যাপ্টারে আজকে কভার করব এবং এদের প্রত্যেকের জন্য আমাদেরকে কিছু পার্টিকুলার জিনিসকে জানতে হবে, যে কোথা থেকে স্যার কোয়েশ্চেন আসে, কি ধরনের শব্দ আসবে, এই যাবতীয় জিনিস যদি তোমাকে বুঝতে হয় তাহলে মনে রাখবে এই ওয়ার্ড বেসড অ্যানালজির জন্য সবার প্রথমে যেইটা তোমার প্রয়োজন সেটা হলো জিকের জ্ঞান। এবং তোমরা তো খুব একটা এরকম পরীক্ষা দিচ্ছ না যেখানে তোমাদেরকে চাকরি দেওয়ার একটা যে জায়গা, আমরা জানি যে আমাদের যে যেটা তোমাদের জেন পাস এক্সাম বা এএনএম জিএনএম এর এক্সাম, সেইখানে আমাদের কাছে তো যাবতীয় আমরা কেরিয়ার ওরিয়েন্টেড জায়গাতেই আমরা যেতে চলেছি। কিন্তু এই মুহূর্তে যদি চাকরির যারা এরকম আছে যে কম্পিটিটিভ এক্সাম দিয়ে চাকরির জন্য যায়, তো সেই সমস্ত ভাই বোনদের ক্ষেত্রে কিন্তু এই জিকেটা আরো বেশি টাফ হয়। কিন্তু যেহেতু তোমরা একদম স্কুল লেভেল থেকে এবার পরীক্ষা দিতে চলেছো, এত চিন্তা করার কোনো কারণ নেই। সেই সমস্ত জায়গা থেকেই তোমাদের কাছে প্রশ্ন দেওয়া থাকবে, যেই জিনিসগুলো কিন্তু তোমাদের একদম কেরিয়ার ওরিয়েন্টেড হবে, যেগুলো তোমাদের কাছে প্রয়োজন। ঠিক আছে? তাহলে এইখানে সেই ধরনের জিকে আসবে। এছাড়া কি আসবে? এছাড়া লেটারের জন্য আমাদেরকে জানতে হবে যেটা, সেটা হলো এ থেকে জেড পর্যন্ত লেটারের প্লেস ভ্যালু জানতে হবে। এই প্লেস ভ্যালু কি সেটা আমি যখন তোমাদের কাছে এই লেটার বেসড অ্যানালজি নিয়ে আলোচনা করব তখনই বলে দেব। আর এই নাম্বার বেসড অ্যানালজি মানে কি, নাম্বারের মধ্যে কি কি থাকবে, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার স্কোয়ার শিখতে হবে, কিউব শিখতে হবে, আর শিখতে হবে হলো টেবিল। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আমি সমস্ত কিছু এর পরবর্তী যখন এক একটা করে পার্ট পড়াবো তখন সমস্তগুলো সেখানেই কিন্তু আলোচনা করব। ঠিক আছে? তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে, নোটও করতে থাকতে হবে। আর এইখানে মিক্স টাইপ অ্যানালজিতে কি আসছে স্যার? তো এই মিক্স টাইপ অ্যানালজিটা হলো এই লেটার আর এই নাম্বারের সংমিশ্রণ, এদের দুজনকে যোগ করে দিলে তাদের থেকে যে কোয়েশ্চেনটা আসবে সেটা হবে এই মিক্স টাইপ অ্যানালজি। আশা করি এইটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার। সবাই ঝটপট একবার আমাকে ওয়াই লিখে কমেন্ট করে জানাও কতজনের কাছে জিনিসটা পরিষ্কার হয়েছে, আমি একবার দেখতে চাই। তাহলে প্রত্যেকেই তোমরা ওয়াই কমেন্ট করে ফেলছো। এইবার আমরা আসি আমাদের পরবর্তী অংশে, যেখানে আমরা আমাদের এই টাইপস অফ অ্যানালজি, যে এই জিনিসগুলো নিয়েই আমরা আলোচনা করছিলাম একটু আগে, তো এটা নিয়ে আর বলার কিছু নেই। তো আমরা চলে আসবো আমাদের এই ওয়ার্ড বেসড অ্যানালজিতে। ঠিক আছে? আমাদের যে ওয়ার্ড বেসড অ্যানালজি, আমাদের যে এই ওয়ার্ড বেসড অ্যানালজি, যে শব্দভিত্তিক সাদৃশ্যের কথা বললাম, সেই শব্দভিত্তিক সাদৃশ্যটাকে শেখার জন্য কি কি জিনিস আমাদের কাছে আসতে পারে সেইটা আলোচনা করব আমরা আমাদের এই স্লাইডে। কোথায় থেকে কোয়েশ্চেন আসতে পারে? তো বেসিক্যালি তোমরা জেনে রাখবে আমাদের যে এই ওয়ার্ড বেসড অ্যানালজি রয়েছে না, এই ওয়ার্ড বেসড অ্যানালজিটা আসছে কোথা থেকে? বিভিন্ন শব্দ থেকে। এবং শব্দগুলো স্যার আমি কত ধরনের তো শব্দ হয় আমাদের কাছে, কত ধরনের ওয়ার্ড আমরা দেখতে পাই, তো পার্টিকুলার কোথা থেকে কোয়েশ্চেন আসবে স্যার? তো তোমরা মনে রাখবে যে এই ওয়ার্ড বেসড অ্যানালজিতে সবসময় যেখান থেকে কোয়েশ্চেন আসে সেইটা হলো আর কিছুই নয়, জিকে থেকে কিন্তু সব সময় কোয়েশ্চেন আসে। তোমার যে জেনারেল নলেজ, তুমি এতদিন ধরে দেখো তোমরা তো খুব একটা বড় নও, তো তোমাদের
যারা পরীক্ষক রয়েছেন, যে বোর্ড থেকে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, তারা কিন্তু জানেন যে সমস্ত ধরনের জিকের কোয়েশ্চেন থেকে যদি কোয়েশ্চেন করা হয়, ছাত্রছাত্রীরা কিন্তু সেই কোয়েশ্চেনের সঠিকভাবে অ্যান্সার দিতে পারবে না। হয়তো 30% লোক পারবে বা 40% লোক পারবে, কিন্তু বাকি 60% লোক কিন্তু সেগুলোর অ্যান্সার দিতে পারবে না, কারণ তারা তাদের রোজ দিনকার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই জিনিসগুলো পড়তে পড়তে বা বায়োলজি পড়তে পড়তে তারা এতটাই সময় দিয়ে ফেলবে সেখানে, সেখানে কিন্তু আলাদা করে তাদের অ্যানালজি করবার মতো সময় তারা পাচ্ছে না বা পাবে না, বা জিকে পড়ার মতো কিন্তু আলাদা করে তাদের কাছে সেই সময়টা নেই। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, তোমার পরীক্ষকও জানেন যে তুমি কতটুকু অ্যান্সার করতে পারবে, এবং সেখান থেকেই এই জিকের মধ্যে খুব সোজা সোজা জিনিসগুলো তোমার কাছে কিন্তু আসবে। বেসিক্যালি রিজনিং কিন্তু খুবই সোজা একটা চ্যাপ্টার, ঠিক আছে, সোজা একটা সাবজেক্ট। এইখানে প্রধান যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসবে সেটা হলো এরকম যে টুল এবং ইউজার। টুল আর ইউজার কথার অর্থ কি? যন্ত্র এবং ব্যবহারকারী। কোন যন্ত্র কোন ব্যবহারকারীর দ্বারা ব্যবহার করা হচ্ছে। যেরকম কাঠমিস্ত্রি, তিনি কি ব্যবহার করছেন? তিনি ব্যবহার করছেন হলো করাত। যেরকম ভাবে কাঠমিস্ত্রির যন্ত্র হলো করাত, সেরকম ভাবে তুমি বলবে যে স্যার একজন ডাক্তার, তার প্রধান যন্ত্র কি? ডাক্তারের প্রধান যন্ত্র হলো স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ যদি তার কাছে না থাকে, তিনি কিভাবে রোগটাকে নির্ণয় করবেন? বেসিক টুল সেটা তো স্টেথোস্কোপ। তারপর তো বিভিন্ন ধরনের বিভিন্ন মেশিনারি আছে, সেখান থেকে তারা কি রোগ তোমার হয়েছে সেইটা চেক আপ করেন। কিন্তু প্রথম যখন তুমি ডাক্তারের কাছে যাও, তিনি প্রথমেই তোমাকে যখন চেক করেন তার স্টেথোস্কোপ দিয়ে চেক করেন। তাহলে এই ক্ষেত্রে ডাক্তারের ক্ষেত্রে তার যন্ত্র হয়ে গেল স্টেথোস্কোপ, যেরকম ভাবে কাঠমিস্ত্রির কাছে তার যন্ত্র হয়ে গেল করাত। এরকমই একটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করছি, বলো তো দেখি, যে যদি বলা হয় বুচার বা যিনি মাংস কাটেন, তার প্রধান যে যন্ত্র হবে সেইটা একটুখানি ঝটপট আমাকে উত্তর করে জানাও তো, তাহলেই আমি বুঝতে পেরে যাব যে তোমরা সমস্তটাই বুঝতে পেরে গেছো। দেখি কার কমেন্ট আসবে আমার কাছে সবার আগে, ঝটপট বলে ফেলো। কে বলবে? নাইস, একদম সঠিক উত্তর দিয়েছে, একদম সঠিক। যে বুচার, যে মাংস কাটছে, তাহলে কাটার জন্য তার কাছে সবচেয়ে আগে কি প্রয়োজন? একটা ছুরি প্রয়োজন। তাহলে নাইফ হবে তার সঠিক উত্তর, একদম সঠিক। এই তো তোমরা সবই বুঝতে পেরে গেছো। তাহলে এই ধরনেরই কিন্তু তোমার কাছে প্রশ্ন আসবে, চিন্তার কোনো কারণ নেই। দেখো এর পরে কি আসবে? জিওগ্রাফিক্যাল আর ক্যাপিটাল থেকে কোয়েশ্চেন আসবে, মানে ভূগোল এবং রাজধানী। সব থেকে ভালো কথা তুমি বলতে পারো যে এইটার যে বুদ্ধিটা সেটা হলো দেশ এবং তার রাজধানী এবং রাজ্য তার রাজধানী। এই জায়গাগুলো থেকে আসবে তোমার কাছে প্রশ্ন। কোথা থেকে প্রশ্ন আসবে? কান্ট্রি ক্যাপিটাল অথবা স্টেট ক্যাপিটাল, রাজ্য রাজধানী বা দেশ ও তার রাজধানী, এই সমস্ত জায়গা থেকে তোমার কাছে প্রশ্ন আসবে। যেরকম ভাবে তুমি জানো যে আমরা ভারতবর্ষে বাস করি, তাহলে ভারতবর্ষের যে ক্যাপিটাল বা যেটা রাজধানী সেটা কি? সেটা হলো নিউ দিল্লি, তাই তো? তাহলে ঠিক একই ভাবে তোমাকে যদি এখন বলা হয় যে বাংলাদেশের রাজধানী কি হবে, তো তোমরা প্রত্যেকেই বলতে পারবে, ঝটপট বলে ফেলো। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ছি। একদমই তাই, ঢাকা। এই তো সবাই বলে ফেলেছে ঢাকা, বাহ। তাহলে নিশ্চয়ই মজা আসছে ক্লাসে, যে প্রত্যেক কটা কোয়েশ্চেন আমরা বুঝতেও পারছি, ধরতেও পারছি, অ্যান্সারও করতে পারছি। সেইখান থেকে কোয়েশ্চেন আসবে। এই দেখো, এই যে দেওয়াই রয়েছে যে ভারতের রাজধানী হলো কি? দিল্লি। শুধু দিল্লি নয়, তোমরা কি বলবে? নিউ দিল্লি বলবে, ঠিক আছে। আবার দেখো এছাড়াও কি কোয়েশ্চেন আসবে তোমাদের কাছে, কোথা থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা থাকবে। এছাড়াও তোমাদের কাছে যেই প্রশ্নটা জিজ্ঞাসা করা থাকবে, যেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন গুলো আসছে, সেটা হলো এই জিনিসটা, অ্যানিমাল অ্যান্ড ইয়াং বা বডি পার্ট। এই জায়গাগুলো থেকে তোমার কাছে কোয়েশ্চেন আসবে। অ্যানিমাল অ্যান্ড ইয়াং মানে কি? কোনো একটি পশু, সেই পশুর শিশুকে কি বলা হয়, বা শাবককে কি বলা হয়? শাবক মানে কি? বাচ্চা। তাহলে একটা পশু তার বাচ্চাকে কি বলা হয়? তুমি জানো যে তোমাকে যদি বলা হয় কুকুরের বাচ্চাকে কি বলা হয়, ডগ যদি হয় তাহলে তাকে কি বলবে? পাপ্পি বলবে। এই যে ডগের যে শিশু, তাকে আমরা পাপ্পি পাপ্পি বলি, তাই না?
ঠিক একইভাবে কোনো শাবক বা শরীরের অঙ্গ, কুকুরের বাংলা হলো কুকুরের সন্তানকে আমরা বলি কুকুর ছানা, বাংলায় বলি কুকুর ছানা, ইংরেজিতে বলি পাপ্পি। ঠিক একইভাবে কোনো বডি পার্টের কথা বলা থাকতে পারে, যে ধরো এরকম তোমার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করলো, একটা বার্ড বলা হলো, ধরো তোমার কাছে যদি এরকম একটা প্রশ্ন আসে, আর দেখো প্রশ্নটা কেমন দেখতে হবে সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, যদি তোমাদের কাছে এরকম ভাবে বলা থাকে যে একটা হলো বার্ড, বার্ড মানে কি? পাখি। যেহেতু বাংলার হাতের লেখাটা আমার একটু খারাপ হয়ে গেছে, তাই তোমাদেরকে আমি ইংরাজিতে লিখে দিচ্ছি, বাংলাটা আমি মুখে তোমাদেরকে বলে দিচ্ছি। কারো কি কোনো সমস্যা আছে বাবু? আমাকে একটুখানি বলো তো, আমি যদি এইটুকু যদি বার্ড লিখি, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ব্যাস, এই তো সবাই বুঝতে পারছে। তাহলে বার্ড যদি এরকম ভাবে লেখা থাকে উইং, WING, উইং, বার্ড, বার্ডের সাথে সম্পর্ক, দেখো প্রশ্নটা দেখতে হবে মাঝখানে এরকম চিহ্ন দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা পাখি, পাখি তার প্রধান অঙ্গটা কি? উইং। ঠিক একইভাবে উইং মানে কি? ডানা, পাখি ডানা, পাখির যদি ডানার সাথে সম্পর্ক হয়, তাহলে এইখানে তোমাকে জিজ্ঞাসা করলো হয়তো, এরকম চিহ্ন দেওয়া থাকবে, এরকম একটা ডবল ইস্টু সাইনের মতো দেওয়া থাকবে, আর সেখানে লেখা থাকবে যে ধরো ফিশ, FISH, মাছ, আর তারপরে দেওয়া রয়েছে একটা প্রশ্নবোধক চিহ্ন। তোমাকে বলতে হবে যে এই প্রশ্নবোধক স্থানে কি বসবে। কতজন বলতে পারবে আমাকে? ঝটপট বলে ফেলো তো দেখি, তারপরে আমি আসবো এটা নিয়ে আলোচনায়। যদি কেউ না পারো, তোমরা আশা করি তো তোমরা প্রত্যেকেই পারবে, ঝটপট বলো। বার্ড যদি উইং হয়, তাহলে ফিশ কি হবে? কে বলতে পারে? কতজন সঠিক উত্তরদাতা আমাকে সঠিক উত্তর দিতে পারবে? আমি একবার দেখি তোমাদের কমেন্ট, কিন্তু এখানে আমি পড়ছি, সামনাসামনি পড়ছি, ঝটপট উত্তর করে ফেলো। ফ্লিপার? ফ্লিপার বলা হয় কি বাবু? ফ্লিপার তো নয়। আমরা এইখানে দেখো, আমরা বলেছিলাম যে অ্যানালগি মানেই, অ্যানালগি মানেই আমরা প্রথমত কি বুঝবো? প্রথমত অ্যানালগি মানেই আমরা বুঝবো যে এখানে একটা সম্পর্ক দেখতে হবে। তাহলে সম্পর্কটা এখানে কি বলছে? এই যে বার্ড আর উইং রয়েছে, এদের মধ্যে সম্পর্কটা কি রয়েছে? তো তুমি বলবে স্যার, এইখানে বার্ড হলো একটা প্রাণীর নাম, আর এই উইংটা হলো তার গমনাঙ্গ। আমরা বাংলায় কি পড়ি? এটাকে গমনাঙ্গ পড়ি না? মনে আছে ছোটবেলার জিনিস, যে পাখির গমনাঙ্গ হলো তার পাখা। পাখি তার ডানা ছাড়া সে গমন করতে পারবে না, কোথাও এগিয়ে যেতে পারবে না। তাহলে একইভাবে মাছের গমনাঙ্গটা কি হবে? সেইটাই নিশ্চয়ই আমাদেরকে বার করতে হবে। তাহলে মাছের গমনাঙ্গ ঝটপট বলে ফেলো কি হবে? মাছের গমনাঙ্গ কে বলবে? ফিন, একদমই ঠিক। ফিন যে উত্তর দিয়েছে, কে বলেছে? মুবিনতাজ ইয়াসমিন একদম সঠিক উত্তর দিয়েছে, খুবই ভালো লাগলো। ইয়াসমিন আমাদেরকে সঠিক উত্তর দিয়ে ফেলেছে, যে ফিশের যে এখানে উত্তরটা হবে সেইটা হয়ে যাবে ফিন। ফিন মানে কি? মাছের পাখনা। তাহলে ফিশের প্রধান গমনাঙ্গ হলো তার পাখনা, এবং পাখনা হবে আমাদের এই প্রশ্নের একদম সঠিক উত্তর। যারা যারা পাখনা বলেছে তারা সঠিক উত্তর বলেছে। ইয়াসমিনের নাম আমি বিশেষ করে এখানে তো লিখে দেবই, কারণ ইয়াসমিন আজকের এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফেলেছে। ইয়াসমিন হলো সঠিক উত্তরদাতা। খুবই সুন্দর একটা উত্তর, বাহ, দারুণ, দারুণ। তো এরকম ভাবেই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে, এবং আমি দেখতে চাই আজকে কার কার নাম এখানে আমার এই বোর্ডে আসছে, কে সবার প্রথম সঠিক উত্তর দেবে, ঠিক আছে? চলো পরের প্রশ্নে আসবো, পরের প্রশ্নে আসবো। দেখো একদম প্রশ্ন নিয়ে চলে এসেছি কিন্তু আমরা। প্রশ্ন কি বলছে দেখে নাও, দেখো তো বাবু, এই চলে এসেছে তোমার কাছে প্রশ্ন, ঝটপট বলো দেখি এইখানে কি বলতে চেয়েছে বা বোঝাতে চেয়েছে। দেখো কি বলেছে, নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিকটিকে খুঁজে বার করুন। কার্পেন্টারের সাথে যদি সয়ের
সম্পর্ক থাকে কার্পেন্টার স, এখানে দিয়ে দিয়েছে কার্পেন্টার স। একটু আগেই আমরা পড়েছিলাম যে একজন ছুতোর তার প্রধান যন্ত্র কি? করাত। ঠিক একইভাবে এই একই সম্পর্ক আমরা আর কোথায় দেখতে পাচ্ছি? প্রথমত আমাদেরকে বলেছে গার্ডেন ফ্লাওয়ার। তাহলে গার্ডেনটা কি কোনো ধরনের কোনো প্রফেশন, কোনো পেশা? এখানে যে সম্পর্কটা রয়েছে, সম্পর্কটা কি আগে আমরা এটাকে আগে শিখি। যে সম্পর্কটা রয়েছে, লজিক আমাদেরকে বলছে, লজিকটা হলো যে এইখানে আমরা যাদের সম্পর্ক বার করছি সেই সম্পর্কটা বেরিয়ে কি আসলো? আসলো যে পেশা, কোনো একটি পেশা এবং তার ব্যবহৃত যন্ত্র, পেশা এবং যন্ত্র, তাই তো? তাহলে এই একই জিনিস আমরা আর কোথায় দেখতে পাচ্ছি বলো দেখি বাবু? গার্ডেন ফ্লাওয়ার, গার্ডেনটা কি কোনো ধরনের পেশা? না, তুমি বলবে যে স্যার এটা তো কোনো পেশা নয়। সোলজার গান, এই যে এইখানে রয়েছে আসল উত্তর লুকিয়ে, যে সোলজার বা সেনা সেটা একটা পেশা, তাই না? সোলজার গান এইখানটা রয়েছে সোলজার গান, তাই তো? এবং এই সোলজার গান হবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। কারণ আমরা এখানে দেখতে পেলাম যে সোলজারটা হলো একটা পেশা এবং সেই পেশাতে ব্যবহৃত যে যন্ত্র, একজন সৈনিক সে কি যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র ছাড়া কখনো যাবে? সে কি তার বন্দুক ছাড়া যাবে? তাহলে সেটাই তার প্রধান যন্ত্র এবং সেই কারণের জন্য সোলজার গান হয়ে যাবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। সবাই ঝটপট ওয়াই কমেন্ট করে ফেলো। হ্যাঁ একদমই তাই, যারা যারা সি উত্তর দিয়েছে তারা একদম সঠিক উত্তর দিয়েছে। এই তো সব ভালো ভালো ছাত্রছাত্রীরা আজকে ক্লাস করছে, দারুণ 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 দারুণ। চলো তাহলে পরবর্তী অংশে আসি। পরবর্তী প্রশ্নে দেখি তো কি বলছে, সেটা তোমরা পারো কিনা। আচ্ছা এইখান থেকে উত্তর দাও তো বাবু। এইখানে কি বলেছে দেখো, আসাম দিসপুর, আসাম দিসপুর, নাগাল্যান্ড, তারপরে দেওয়া আছে একটা প্রশ্নবোধক চিহ্ন। দেখো প্রশ্নটা কবে এসেছে? জেনপাস 2023-এ এসেছে। একটু আগেই আমরা কিন্তু এই সম্পর্কটা বলেছিলাম। সবার প্রথম তোমার কাজ হলো সম্পর্কটা একটুখানি আমাকে কমেন্ট করে জানাও যে এদের সম্পর্কটা কি আছে। দেখি তো কে বলবে। ডি সবার আগে কে বলে ফেলেছে? অস্মিতা। আচ্ছা, রাজধানী, একদমই তাই, স্টেট ক্যাপিটাল। খুব সুন্দর, তোমরা বুঝতে পারছো, আমার খুবই ভালো লাগছে আজকের ক্লাসে। তাহলে আসামের রাজধানী কি? আসামের রাজধানী হলো দিসপুর। আর নাগাল্যান্ডের তাহলে রাজধানী কি সেটা আমাদেরকে বার করতে হবে। এটাই আমরা সম্পর্কে বুঝতে পারলাম। আমরা যে সম্পর্ক বলছিলাম যে স্যার লজিক কি হবে, তাহলে লজিকটা হয়ে গেল স্টেট অ্যান্ড ক্যাপিটাল, স্টেট অ্যান্ড ক্যাপিটাল, রাজ্য এবং তার রাজধানী। তাহলে একই রকম ভাবেই আমরা নাগাল্যান্ডের রাজধানী খুঁজে বার করব। আর নাগাল্যান্ডের রাজধানী দেখো কোথায় দেওয়া আছে, অপশন ডি তে দেওয়া রয়েছে, এখানে কোহিমা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। যারা যারা ডি উত্তর দিয়েছে তারা একেবারে সঠিক উত্তর দিয়েছে, খুবই সুন্দর উত্তর। ঠিক আছে, অনেকগুলো কমেন্ট পরপর চলে গেছে, আমারই ভুল, আমি দেখতে পারিনি আজকে শুরু থেকে কমেন্ট গুলো, না হলে আমি কিন্তু সবার প্রথম উত্তরদাতার নাম আমি এখনই বলে দিতাম। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা, প্রত্যেকের কাছে ক্লিয়ার হচ্ছে। পরের প্রশ্নে আসো দেখি। পরের প্রশ্ন দেখো তো কি বলেছে বাবু। হুম, দেখো কি বলেছে, পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে ফ্রগ ট্যাডপোল।
সম্পর্কটা আগে বলতে হবে, আগে উত্তর কিন্তু আমি চাই না। আমি জানি তোমরা সঠিক উত্তর দিতে পারবে, আগে সম্পর্ক বলো। ভেঙে ভেঙে আজকে ক্লাস করব, বলেছি একদম জিরো লেভেল থেকে করব। যারা কিছু পারছো না তাদের জন্য এই ক্লাস, যারা কিছুটা বুঝতে পারছো তাদের জন্য এই ক্লাস। সুতরাং সবাই আগে একই লেভেল থেকে একটুখানি শুরু করব, যাতে ক্লাসটা খুব সুন্দরভাবে আমরা শেষ করতে পারি, যাতে আজকের এই ক্লাসের পর অ্যানালজি নিয়ে কারো কোনো সমস্যা না থাকে। একদমই তাই, অ্যানিমাল আর বেবি, এই তো। তাহলে কোনো একটি প্রাণী এবং তার শাবকের কথা বলা হচ্ছে, একটু আগেই আমরা এই লজিক পেয়েছিলাম। তাহলে ফ্রগের বাচ্চাকে কি বলা হয়? তার শিশুকে বলা হয় হলো ট্যাডপোল বা ব্যাঙাচি। ঠিক একইভাবে সোয়ানের যে শাবক তাকে কি বলা হবে? ঝটপট বলে ফেলো দেখি, সোয়ানের যে শাবক। আর প্রশ্নটা কবে এসছে দেখো, এই আগের বছর এসছে, জেন পাস 2025-এ কিন্তু এই ধরনের কোয়েশ্চেন চলে এসেছে। ফ্রগ যদি হয় ট্যাডপোল, সোয়ান কি হবে কে বলবে? সোয়ান বেবি, গুজলিং। বাবু সেটাকে গুজলিং বলা হয় না, ডাক হলে হয়। ডাক মানে কি? পাতিহাঁস। ডাক হলে হয় ডাকলিং। এই জন্য তোমরা ভেবেছো যে গুজ বা সোয়ান হলে হয়তো হবে গুজলিং, কিন্তু সেইটাকে গুজলিং বলা হয় না, সেইটাকে বলা হয় সিগনেট। এবং সিগনেট হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। অপশন বি হবে এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে না হয়নি? কতজন বি উত্তর দিয়েছে? আশিকা খাতুন বি বলেছে, নূরেমেসা খাতুন বলেছে বি। যারা যারা বি উত্তর দিয়েছে তারা একদম সঠিক উত্তর দিয়েছে। বি উত্তরদাতারা কেবলমাত্র সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে, প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে যে ডাক হলে হয় ডাকলিং, কিন্তু গুজ হলে বা সোয়ান হলে গুজলিং হয় না। তার নামটা কি? তার নামটা হলো সিগনেট। তো দেখো একদম ছোটবেলার প্রশ্ন, তোমরা ক্লাস 3-4-এ এই জিনিসগুলো শিখেছো, কোনো একটি প্রাণী এবং তার শাবককে কি বলে, সেইখান থেকে কোয়েশ্চেন এসছে। তো তোমরা যতটা বড় হয়ে গেছো ততটা কিন্তু বড় কোয়েশ্চেন এখানে করা হচ্ছে না বা হবেও না কোনোদিনও। এই জায়গাটাকে আগে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। চলো পরের প্রশ্নে চলে আসো। এই প্রশ্নটা বলো দেখি বাবু, এই প্রশ্নটা বলো কি বলেছে দেখো। বলেছে যে শরীর যদি হয় শরীর বিদ্যা, তাহলে হৃৎপিণ্ড কি হবে? শরীরের সাথে যদি শরীর বিদ্যার সম্পর্ক হয় বা বডির সাথে যদি ফিজিওলজির সম্পর্ক হয়, তাহলে হার্টের সাথে কার সম্পর্ক হবে? জেন পাস 2024-এ আসা প্রশ্ন, এবং আমার কাজ তোমাদেরকে সেই সমস্ত জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার যে কোথা থেকে প্রশ্ন আসছে। কারণ যেগুলো চলে এসেছে সেগুলো আর দ্বিতীয়বার আসবে না, কিন্তু কোথা থেকে আসতে পারে সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি। দেখি প্রথম লজিকটা আগে বলো বাবু। এই তো সবাই বি উত্তর দিয়ে ফেলেছে, বাহ খুবই সুন্দর খুবই সুন্দর। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি? আমরা এখানে কি লজিক দেখতে পাচ্ছি? স্টাডি আর ফিল্ড, বাহ খুবই সুন্দর। এত সুন্দর উত্তর, আমার মনে হচ্ছে তোমরা বাড়িতে আলাদা করে প্র্যাকটিস করেছো এই ক্লাসের আগে, তাই না? বলো তো দেখি, সত্যি কথা বলো তো দেখি, কতজন প্র্যাকটিস করে এসছে? এই ক্লাসে জয়েন করার আগে নিশ্চয়ই তোমরা বাড়িতে পড়ে এসছো, তাই না? কতজন পড়ে এসছে হাত তোলো দেখি প্রত্যেকে। এই ক্লাসে জয়েন করার আগে কতজন তোমরা শিখে এসেছো? কারণ আমাকে তো কিছুই বলতে হচ্ছে না তোমাদেরকে, তোমরা তো সবই পারছো। না স্যার, আপনার বোঝানো খুব সুন্দর, আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। তোমাদের প্রত্যেকের যাতে একটা নাম্বার কাটা না যায় তার জন্য কিন্তু আমি দায়িত্ব নিয়েছি। 20 নম্বর আছে জেন পাসে, এবং এখান থেকে একটা নাম্বার যাতে কাটা না যায়। তাহলে একদম সঠিক বলেছে বাবু। তোমার নামটা যদি একটুখানি বলো, এই যে যাকে দেখা যাচ্ছে যে ভিভো, যে লাস্ট কমেন্ট করলে, তোমার নামটা একটু বলো তো দেখি বাবু, কি নাম তোমার? আচ্ছা তাহলে বডি ফিজিওলজি, একদম সঠিক।
যে কোনো একটি সাবজেক্ট, বিষয় এবং সেটার ফিল্ড অফ স্টাডি, বা সেটা কিসের মধ্যে পড়ানো হয়, সেটা স্টাডি আর ফিল্ড, বা সাবজেক্ট আর ফিল্ড অফ স্টাডি, এইখান থেকে আসছে কোয়েশ্চেন। আচ্ছা, এইটুকু যে ইংরেজি লিখছি তাতে কি কারো কোনো সমস্যা হচ্ছে ইংরেজি বুঝতে? সৃজা গাইন, আচ্ছা, এইটুকু ইংরেজিতে কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমি কিন্তু প্রত্যেক কটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, দেখো যে কোন সাবজেক্ট আর তাদেরকে কোথা থেকে পড়ানো হচ্ছে, কোথায় তাদেরকে দেখা যায়। তাহলে বডি সম্বন্ধে বা শরীর সম্বন্ধে পড়ানোকে বলা হয় শরীরবিদ্যা। তাহলে হৃৎপিণ্ড সম্বন্ধিত পড়ানোকে কি বলা হয়? তাকে বলা হয় কার্ডিওলজি। কার্ডিওলজি হবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। যারা যারা কার্ডিওলজি উত্তর দিয়েছে বা বি উত্তর দিয়েছে তারা একদম সঠিক উত্তর দিয়েছে, বি হবে একদম সঠিক। চলো, তাহলে বি হবে এই প্রশ্নের একেবারে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। পরের কোয়েশ্চেনে চলো দেখি, পরের কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। পরের কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। দেখো কি বলেছে, নিচের সঠিক বিকল্পটি খুঁজে বার করুন। আচ্ছা, সবকটা বিকল্প তো দেখাচ্ছেই না এখানে। আচ্ছা, নিচের সঠিক বিকল্পটি খুঁজে বার করো যেখানে শব্দ দুটির মধ্যে একই সম্পর্ক আছে। ট্রেন, রেলস। এইখানে ট্রেন রেল বলে একখানা শব্দের জোড়া দিয়ে দিয়েছে, বা ট্রেন আর রেল লাইন, ট্রেন রেল লাইন। তাহলে আমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছি যে একটা ট্রেন কোথায় চলে সেই পথটার কথা বলা হচ্ছে। তাহলে ট্রেন চলে রেল লাইনে। এই প্রশ্ন কবে এসছে দেখো, এএনএম জিএনএম 2021-এ এসছে। অনেকেই আছে এখানে যারা এএনএম জিএনএম দেবে, তো তোমাদেরও কিন্তু এরকম ভাবে প্রশ্ন এসছে, এবং এই ক্ষেত্রে একসাথে একটা শব্দ জোড়া দিয়ে দিয়েছে, ট্রেন চলে রেল লাইনে। তাহলে এই একই রকম সম্পর্ক আমরা কোথায় দেখতে পাচ্ছি দেখো তো দেখি, এই যে বোট আর রিভার, তাই না? বোট আর রিভার, নৌকা তো নদী ছাড়া চলতে পারবে না বা জল ছাড়া চলতে পারবে না। তাহলে বোট রিভার হবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশন সি। এবার আমি দেখি কতজন সি বলেছে। বা দিশা পাল, আশিকা খাতুন, রিয়েলমি 5 এর নাম তো আমি জানি না, বর্ণালী মন্ডল বলছে সি, রাখি ঘোষ বলছে সি। যারা যারা সি উত্তর দিয়েছো একদম সঠিক উত্তর। এক রাশ ভালোবাসা তোমাদের প্রত্যেকের জন্য। এবং ভবিষ্যতে যারা যারা চাকরির দিকে এগিয়ে যাচ্ছ, কারণ তোমাদের এই পড়াটা শুধু কি পড়া, তোমরা প্রত্যেকেই জানো যে এটা একটা মানে কেরিয়ার ওরিয়েন্টেড একটা লাইন পড়াশোনার জন্য। শুধুমাত্র এখানে কেউ পড়তে আসেনি, পড়ে চাকরিটাই করতে এসেছে। তো সেই জন্যই একবারে তোমাকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম আমি, কারণ আমি জানি যে তোমরা যে এখান থেকে পড়ছো তোমরা খুব ভালো রেজাল্ট করবে, কারণ তোমরা এত সুন্দর উত্তর দিচ্ছ, খুবই সুন্দর। চলো পরের প্রশ্নে আসো। পরের প্রশ্ন কি বলছে দেখো তো। আচ্ছা, বলো দেখি, ম্যান ক্রাউড বা মানুষ জনতা, মানুষ জনতা এর সাথে আমরা কার মিল পাবো, কতজন বলতে পারবে? বাহ, দেখার সাথে সাথে উত্তর চলে আসছে, দারুণ ব্যাপার। সবাই বলছে বি, একদমই তাই। আচ্ছা, অস্মিতা সাহা, বাহ। ঝটপট একবার কমেন্ট করে ফেলো তো, কে কোথা থেকে ক্লাস দেখছো, আমি একবার জানতে চাই। তোমরা কোথা থেকে পড়াশোনা করছো, কোন জেলায় থাকো, প্রত্যেকেই কি নদিয়ারই বাসিন্দা নাকি অন্য কোথাও থেকে পড়াশোনা করছো? বাবা, বীরভূম, মালদা, অশোকনগর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, ইস্ট মিদনাপুর, সিমলাপাল, বাঁকুড়া, দিনাজপুর, নদিয়া, বীরভূম, নদিয়া, নদিয়া, বারুইপুর। বাহ, অনেক দূর দূরের থেকে তোমরা তো পড়াশোনা করছো, যা খুবই ভালো লাগছে যে এত জায়গার বোনেরা সব আমার সাথে ক্লাস করছে, খুবই ভালো লাগছে। তাহলে দেখে নাও বিষয়টা তাহলে কি, মানুষ জনতা, ম্যান ক্রাউড। মানুষজন যখন একজন থাকে তখন সে মানুষ,
যখন সে সংঘবদ্ধ হয় তাকে কি বলা হয়? জনতা বা ভিড় বলা হয়, ক্রাউড বলা হয়। ঠিক একই রকম ভাবে যখন ভেড়া একা থাকে তখন তাকে বলা হয় ভেড়া, আর যখন এক দল ভেড়া চলে তখন তো ভেড়ার আর দল হয় না, তখন আমরা তাকে কি বলি? পাল বলি, তাই তো? ভেড়া এবং পাল, শিপ, ফ্লোক। তাহলে এইটাই হবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছে? প্রত্যেকে তোমরা বি উত্তর দিয়েছো। স্যার শোনা যাচ্ছে না, দাঁড়াও একটু চেক করে নিতে দাও আমাকে, একটু চেক করে নিতে দাও। আচ্ছা, যার যার এই ধরনের সমস্যা হবে একবার ক্লাস থেকে বেরিয়ে গিয়ে আবার রিজয়েন করো তো বাবু, কারণ আমাদের এখানে একটা ডিভাইস চলছে, সেখানে কিন্তু কোনো ধরনের সাউন্ডের কোনো ইস্যু নেই। তাই জন্য একটুখানি আমার তোমাকে বলা যে তুমি একবার আবার রিজয়েন করো। মানে মাঝে মাঝে কেটে কেটে আসছে। আচ্ছা আচ্ছা, যদি এরকম সমস্যা হয় হয়তো সেটা নেটওয়ার্কের ইস্যু, তোমার অঞ্চলের নেটওয়ার্কের ইস্যু। যখন এরকম হবে একবার লেফট করে গিয়ে সাথে সাথেই জয়েন করে যাবে, ঠিক আছে? কারো কোনো সমস্যা নেই। চলো পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন কি বলছে দেখো। আচ্ছা, তাহলে এখন তো আমার বোনেরা তো সব শিখেই গেছে, এইবার তো আর তাদেরকে বলার কিছু নেই। এইবার কিন্তু আমি আর কোনো কথা বলবো না, এবার তোমরা উত্তর দেবে। দেখো কি বলেছে, মুনের সাথে যদি স্যাটেলাইটের সম্পর্ক হয় তাহলে আর্থের সাথে অপশনগুলোর মধ্যে থেকে কার সম্পর্ক হবে? ঝটপট বলে ফেলো, তোমাদের প্রত্যেকের জন্য আমি অপেক্ষা করছি। ডি, অস্মিতা সাহা বলেছে ডি। বাহ। আর তার আগেও আশিকা খাতুন, রাখি ঘোষ সবাই ডি বলে ফেলেছে। নিপা বিশ্বাস ডি বলছে, সবাই ডি বলে ফেলেছে। একদম সঠিক, একদম সঠিক। তাহলে এখানে একদম সোজা একটা লজিক ছিল, আমরা দেখতে পেয়েছি। লজিকটা কি? মুন স্যাটেলাইট, স্যাটেলাইট কথার অর্থ কি? উপগ্রহ। তাহলে একটা চাঁদ, একটা চাঁদ মানে একটাই আছে চাঁদ, চাঁদ তো আর অনেক নেই। তাহলে চাঁদ, চাঁদ যদি হয় উপগ্রহ, তাহলে আর্থ মানে কি? পৃথিবী। সেটা তাহলে কি? এটাই তোমার কাছে জানতে চেয়েছে। চাঁদ হলো উপগ্রহ, তাহলে পৃথিবী কি হবে? আমরা জানি পৃথিবী হলো গ্রহ বা প্ল্যানেট। কোথায় আছে প্ল্যানেট? অপশন ডি তে। এবং অপশন ডি যারা যারা উত্তর দিয়েছে তারা বলে ফেলেছে একদম সঠিক উত্তর। খুবই ভালো, কনগ্রাচুলেশন প্রত্যেককে যারা যারা ডি উত্তর দিয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসো। পরের প্রশ্ন কি বলছে দেখো। আবার তোমরাই উত্তর দেবে, আমার শেখানো কমপ্লিট, আমি জানি এবার তোমরাই পারবে সমস্তটা। বলে দাও দেখি এটা কি হবে। প, ডগ, হুফ কি হবে? সবার প্রথমে আগে আমার যেটা দরকার এর উত্তর নয়, এর লজিক, তারপরে আমরা আসব। প, ডগ, হুফ কি হবে? এর লজিকটা আগে আমাকে বলো তো দেখি বাবু, এর লজিকটা কে বলবে? অ্যানিমেল অ্যান্ড বডি পার্টস, কে বলছে? অনুস্মিতা চক্রবর্তী। বাহ, অনুস্মিতা দারুণ একটা উত্তর দিয়েছে, যে অ্যানিমেল অ্যান্ড বডি পার্টস বা কোনো প্রাণী এবং তার বডি পার্ট, কিন্তু বডি পার্ট নয়। একটু আগেই তোমাদেরকে শিখিয়েছিলাম, দেখো প মানে কি? তার থাবা, কুকুরের থাবা। তাহলে কুকুরের থাবাটা কি? সেটা কি শুধু বডি পার্ট? সেটা হলো তার গমনাঙ্গ। একটু আগে এই জন্যই তোমাকে পার্টিকুলারলি ফিশ ফিন সেটা শেখানো হয়েছিল, যাতে তুমি এইটাকে বলো যে তার গমনাঙ্গটা জানতে চেয়েছে স্যার। তাহলে এইখানে হুফটা কার গমনাঙ্গ? হুফটা হলো একটা ঘোড়ার গমনাঙ্গ। হুফ মানে তার বাংলা শব্দের অর্থ হলো খুর। খুর, একটা ঘোড়ার খুর। তাহলে খুর কার থাকে? এর মধ্যে থেকে কেবলমাত্র থাকে ঘোড়ার, এবং সেটাই হবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। প্রত্যেকের কাছে ক্লিয়ার?
একবার ঝটপট ওয়াই কমেন্ট দেখতে চাই। এই তো সবাই ওয়াই কমেন্ট শুরু করে দিয়েছে, তাই তো। চলো পরের প্রশ্নে আসো। পরের প্রশ্ন কি বলছে দেখো তো দেখি, বলো। আমি তো আর কোনো কথাই বলবো না, এবার কে কথা বলবে? শুধু তোমরা কথা বলবে। এই তো দেখার সাথে সাথে এ উত্তর চলে এসছে, বাহ। এই তো এরকমই চাই। তাহলে কি বলেছে এখানে? ভারত, দিল্লি। তাহলে ভারতের রাজধানী আমরা দেখতে পাচ্ছি দিল্লি। তাহলে একই রকম ভাবেই বাংলাদেশের আমাদেরকে রাজধানী জিজ্ঞাসা করা হয়েছে নিশ্চয়ই। আর এই প্রশ্ন এসেছে দেখো এএনএম জিএনএম 2024-এ, একদম রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন। তো সুতরাং তোমাদের কাছেও এই ধরনেরই প্রশ্ন আসবে, আর অন্য কোনো ধরনের প্রশ্ন আসবে না। তাহলে বাংলাদেশের রাজধানী আমরা কি জানি? বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। অপশন এ হবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর যারা যারা এ উত্তর দিয়েছে তাদের জন্য একরাশ ভালোবাসা, খুবই ভালো। এই তো সবাই এ উত্তর দিয়েছে। চলো পরের প্রশ্নে আসো। পরের প্রশ্ন কি বলছে দেখো তো দেখি। দেখো কোথায় এসছে, জেন পাস 2023, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার দেখো একটুখানি বড় একটা জিনিস চলে এসেছে, আমি বাংলাটাই তোমাদের কাছে বেশি করে তুলে ধরছি, ঠিক আছে। কি বলেছে দেখো, আসবাবপত্র, টেবিল, আলমারি, একটা তিনটে ওয়ার্ডের সেট দেওয়া রয়েছে। আসবাবপত্র, টেবিল, আলমারি, এর সাথে কার মিল আছে? বা দেখার সাথে সাথে এ উত্তর চলে এসছে। দারুণ দারুণ দারুণ। তাহলে বিল্ডিং, ওয়াল, ব্রিকের সাথে এদের মিল দেখা যাচ্ছে। বাড়ি, দেয়াল, ইট। কারণ আমরা জানি যে টেবিল এবং আলমারি এরা দুজন হলো আসবাবপত্রের অংশ। মানে আসবাবপত্রের এদের এক একটা আসবাবপত্রের নাম টেবিল আর আলমারি। ঠিক একইভাবে ওয়াল, ব্রিক এরা বাড়ির অংশ। তাহলে সেটাই হবে রাইট অ্যান্সার। কেবলমাত্র এই একটা অপশনের সাথেই আমরা মিল পাচ্ছি। পরের প্রশ্নে চলে আসো দেখি, বেশি সময় নেব না তোমাদের। দারুণ পড়াশোনা করছো তোমরা, আমরা বুঝতেই পেরে গেছি। এইবার বলো, কানাডা, চিলি, জার্মানি কি হবে? বলো দেখি বাবু, ঝটপট বলো। প্রশ্ন এসেছে জেন পাস 2024-এ, কে বলতে পারবে? লজিকটা কে বলতে পারবে বাবু? লজিকটা একবার বলো তো দেখি, লজিক। লজিকটা কে বলতে পারবে? বলো দেখি। তোমরা একটু উত্তরটা দাও, আমি ততক্ষণ একটু জল খেয়ে নিই, ক্লাস একটানা করছি তো একটু জল খাওয়ার প্রয়োজন পড়ছে। বলো। কে বলবে? স্টেট ক্যাপিটাল? সেম কন্টিনেন্ট? একদমই তাই। একদমই তাই। এই যে তোমরা একটা উত্তর দিয়েছো, কে বলেছে সেম কন্টিনেন্ট? বাবু তোমার নামটা আরেকবার বলো। ভিভো। তোমার নামটা একটু বলো। সৃজা, আচ্ছা সৃজা কিন্তু সঠিক কথা বলেছে। সৃজা বলেছে স্যার, এই কানাডা আর চিলি দুটো কিন্তু সেম কন্টিনেন্টে বা একই উপমহাদেশে অবস্থিত। ঠিক একইভাবে জার্মানি এবং স্পেন একই উপমহাদেশে অবস্থিত। খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। পরের প্রশ্নে আসো। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন নয়, আবার একটা লজিক আমাদের কাছে শেখার সময় চলে এসেছে।
এবং সেখানে আমরা যেরকম ভাবে এর আগে বলছিলাম, তাহলে ওয়ার্ড বেসড অ্যানালজি পারা যাচ্ছে তো? কি বলছে জনগণ? ওয়ার্ড বেসড অ্যানালজি বা শব্দভিত্তিক সাদৃশ্য নিয়ে আর কি কারো কোনো চিন্তা আছে? আগে সেইটা আমাকে বলো দেখি তোমাদের কমেন্টে, ঝটপট জানাও কমেন্ট। কারো কোনো সমস্যা নেই? আমি বলেছিলাম ক্লিয়ার কিনা, আমার তো ভয় ধরে গেছে, সবাই না স্যার বলছে। সমস্যা নেই তাই জন্য না স্যার, তাই তো? নাকি বোঝাই যায়নি তার জন্য না স্যার? আচ্ছা, ক্লিয়ার স্যার, আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, সকলকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে এইবার আমরা কি করব? এইবার আমাদের কাছে আসবে হলো সেই বর্ণের জায়গা বা লেটার বেসড অ্যানালজি। এবং এই লেটার বেসড অ্যানালজির জন্য কি কি পড়তে হবে জেনে নাও। একটা ব্ল্যাঙ্ক পেজে তোমার খাতায় তুমি লিখে রাখবে যে এই ওয়ার্ড বেসড অ্যানালজির জন্য, সরি, লেটার বেসড অ্যানালজির জন্য প্রথমত কি কি পড়তে হবে আগে সবকটার জন্যই তোমাদেরকে বলে দিচ্ছি। এক নম্বর ছিল কি? এক নম্বর ছিল হলো ওয়ার্ড বেসড অ্যানালজি। ওয়ার্ড বেসড অ্যানালজি, এই ওয়ার্ডের জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হলো জিকে জানতে হবে তোমাদের কাছে। এবং সেই জিকে গুলোই যেগুলো তোমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গায় কাজে লাগবে, ছোটবেলা থেকে যা শিখে এসছো সেই ধরনেরই কোয়েশ্চেন হবে, খুব একটা টাফ কোয়েশ্চেন হবে না, কারণ এটা চাকরির পরীক্ষার মতো কোয়েশ্চেন তোমাদের কাছে নিশ্চয়ই কেউ করবে না। সেকেন্ড, আমরা শিখবো হলো লেটার বা বর্ণ। এবং এই বর্ণের জন্য আমাদেরকে যেই জিনিসটা শিখতে হবে সেটা হলো এ থেকে জেড পর্যন্ত লেটারের, এ থেকে জেড পর্যন্ত লেটারের প্লেস ভ্যালু শিখতে হবে স্যার, প্লেস ভ্যালু শিখতে হবে। আর এছাড়া কি শিখতে হবে? অপোজিট লেটার, অপোজিট লেটার সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। এইবার স্বভাবতই আমার ভাই বোনদের মধ্যে, মানে সমস্তটাই তোমরা বোন, আমার ভাই বোন বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, সব বোনেদের মধ্যেই একটা প্রশ্ন নিশ্চয়ই দানা বেঁধেছে যে স্যার এর মধ্যে থেকে এই প্লেস ভ্যালুটা তাহলে কি? তো জেনে রাখো এই প্লেস ভ্যালুটা হলো এই যে তুমি এ থেকে জেড পর্যন্ত লিখছো না, এরা কে কোথায় বসে আছে। তো ঝটপট আগে বলো তো দেখি কি বলছে। আপনি খুব সুন্দর করে বুঝিয়েছেন স্যার, আচ্ছা, ধন্যবাদ 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 প্রত্যেককে। চেষ্টা করি কেবলমাত্র তোমাদেরকে সঠিক জিনিসটাকে ডেলিভার করার, আশা করি তোমরা প্রত্যেকে শিখতে পারছো সেখান থেকে। দেখো, এ থেকে জেড পর্যন্ত লেটার গুলোর আমরা কি করব? এ থেকে জেড পর্যন্ত লেটার গুলো কে কোথায় আছে আমরা প্রত্যেকেই জানি যে এখানে কতগুলো লেটার থাকে। এ থেকে জেড এর মাঝখানে কটা লেটার আছে? 26টা লেটার আছে, 26 খানা লেটার রয়েছে, 26টা লেটার। যার মধ্যে এ কোথায় থাকে? তুমি যদি এদেরকে এরকম ভাবে এ বি সি ডি এরকম করে যদি ডট 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 করে লেখো, তাহলে এই এর প্লেস ভ্যালু হবে হলো 1, কারণ সে একে থাকে। বি কোথায় থাকে? 2-তে থাকে। সি থাকে 3-এ, ডি থাকে 4-এ। এরকম ভাবে প্রত্যেক কটা লেটার যে যেখানে অবস্থিত সেটাই তাকে কি বলা হচ্ছে? তার প্লেস ভ্যালু। এইটুকু পর্যন্ত প্রত্যেকের কাছে ক্লিয়ার? এইবার আসি যে এই অপোজিট লেটারটা তাহলে স্যার কি। তো আমরা বলেছিলাম যে 26টা হলো মোট লেটার রয়েছে, এই 26টা লেটারকে আমরা কি করে দেব? এই 26টা লেটারকে আমরা দুটো ভাগে ভাগ করে দেব। তাহলে এক একটা ভাগে কত করে পড়বে? তুমি মাথায় হিসাব করে সাথে সাথেই বলে ফেলেছো স্যার 26/2 করলেই আমাদের কাছে চলে আসে হলো 13। তাহলে এক একটা দলে 13খানা করে লেটার থাকবে। এবং তাদেরকে তুমি কি করে সাজাবে? খাতায় আজকেই লিখে ফেলবে এ থেকে এই পর্যন্ত, এম পর্যন্ত এখানে লিখবে এ থেকে এম, এবং দেখবে এই এম এর প্লেস ভ্যালু হবে হলো 13। অনেকেই দেখে মনে করছো যে স্যার আপনি কি করে এরকম ঝটপট বলে ফেলছেন, তো এরও একটা ট্রিক্স আছে। এইটাকে তোমাকে শিখতে গেলে তোমাকে নেমোনিক পদ্ধতি জানতে হবে, ঠিক আছে? এই নেমোনিক পদ্ধতিটা কি? যেটা তোমাকে বোঝায় যে কোনো কিছুকে যতই কঠিন কঠিন জিনিস থাক, সেইটাকে তুমি যদি গল্পের আকারে তৈরি করে নিতে পারো, তুমি যদি কিছু করে একটা গল্প তৈরি করতে পারো যেখানে এর ভ্যালু হলো 1, বি এর ভ্যালু হলো 2, তুমি এই প্রসেসে যখন মুখস্থ করবে তখন তাকে তুমি
নেমোনিক বলবে এবং সেই পদ্ধতিতে তুমি জিনিসটাকে খুব সুন্দর করে শিখে ফেলতে পারবে। দেখবে 20 থেকে 25 মিনিটের বেশি সময়ই লাগবে না এই লেটার গুলোর প্রত্যেক কটার প্লেস ভ্যালু মুখস্থ করতে। এবং মুখস্থ কেন করবে? কারণ এই জায়গায় লেটার বেসড অ্যানালজি গোটাটাই দাঁড়িয়ে রয়েছে এই পর্যন্ত ভাই, বা এইভাবেই যদি তুমি করো তাহলেই তুমি পুরোপুরি ফুল মার্কস আশা করতে পারো। এবং এ থেকে এম পর্যন্ত লেখার পর এখানে তো 13 পর্যন্ত পৌঁছলে এই এম এর নিচেই তুমি এন লিখবে এখানে, যেটা হলো 14, এবং এইখান থেকে এন, ও, পি, কিউ, এইভাবে ডট 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 এরকম করে এই এর তলায় নিয়ে আসবে তুমি জেড কে। এটা হলো কত? 15, এটা হলো 16, এটা হলো 17, এইভাবে সবাই চলবে। এবং যাদেরকে তুমি এইভাবে লিখলে এই লেটার গুলো যারা ওপর নিচে রয়েছে, এই এর সাথে জেড, বি এর সাথে এখানে থাকবে হলো ওয়াই, সি এর সাথে এখানে কে থাকবে? সি এর সাথে থাকবে এক্স, ডি এর সাথে এখানে কে থাকবে? ডি এর সাথে থাকবে ডাব্লিউ। এরা হলো একে অপরের অপোজিট লেটার। তুমি যখনই খাতায় এদেরকে এরকম ভাবে সাজিয়ে নেবে এ থেকে এম পর্যন্ত, এবং এন থেকে জেড এই দিকে ঠিক উল্টো করে ভেঙে যখনই লিখবে, তখনই তুমি যাদেরকে ওপর নিচে দেখতে পাবে তারা হবে একে অপরের অপোজিট লেটার। এই জায়গা থেকেই কিন্তু তোমাদের কাছে আসবে প্রশ্ন। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। স্যার আরেকবার বলুন, শোনা যাচ্ছিল না। আচ্ছা, এইবার শোনা যাচ্ছে? আমি বলেছি বারবার করে, দেখো অনেক সময় তোমাদের ক্ষেত্রে আমাদের এখানে খুব হাই নেট রয়েছে, ঠিক আছে, খুব হাই এমবিপিএস এর নেট রয়েছে, আমাদের দিক থেকে কোনো সমস্যা হবে না। তোমার যখনই এরকম সমস্যা হবে তুমি কি করবে? তুমি সাথে সাথেই ক্লাসটাকে একবার লেফট করে গিয়ে আবার রিজয়েন করে যাবে, তাহলে দেখবে তোমার এলাকার যে নেটের যে সমস্যা, সেটার জন্য যে সমস্যাটা হচ্ছিল তুমি শুনতে পাচ্ছিলে না, বা অনেকের ক্ষেত্রে বাফারিং হয়, কথা আটকে যায়, স্যারকে দেখা যাচ্ছে হঠাৎ করে আটকে গেছে, এই ঝামেলাগুলো মিটে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি কি শিখলাম আমরা? ওয়ার্ড বেসড অ্যানালজিতে কি কি পড়তে হবে, লেটার বেসড অ্যানালজিতে কি কি পড়তে হবে, এই জিনিসগুলো আমরা জেনে গেলাম। এর পরবর্তীতে আমরা কি জানবো? এর পরবর্তীতে আমরা জানবো নাম্বার বেসড অ্যানালজি। তার জন্য কি কি শিখতে হবে? তো দেখো, আমরা ছোটবেলা থেকে এমনিতেই 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার নামটা জানি। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার টেবিল, টেবিল মানে কি? নামতা। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু খাতায় নোট করো, আমার সাথে নোট করছো তো? কতজন নোট করছে আমার সাথে খাতায় দেখি তো? কমেন্ট করে দাও যে স্যার আমরা প্রত্যেকে খাতা নিয়ে বসেছি। কতজন দেখি, হাত তোলো ঝটপট। এই তো, বাহ, দারুন দারুন দারুন। তাহলে কিন্তু এইগুলো খাতার সাথে সাথে সাইডে তুমি লিখে রাখবে যে কি কি তোমার পড়তে হবে। ঠিক আছে, তাহলে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার টেবিল আমরা জানি। ঠিক একই রকম ভাবে এদের স্কোয়ার কিউবটা আমাদেরকে জানতে হবে। স্কোয়ার আর কিউব। আর এই 1 থেকে 20 তো এখন আর লাগবে না, কারণ এখন আমরা একটুখানি বড় হয়ে গেছি। তুমি দেখো ক্লাস 4 এর মধ্যে তুমি 1 থেকে 20 শিখেই ফেলেছিলে, তো এখন তোমরা অনেকটা বড় হয়ে গেছো, তোমরা আর 10 বাড়িয়ে দেবে, তাহলেই আর কোনো সমস্যা নেই। 1 থেকে 20 না করে এইটাকে তুমি কি করে ফেলবে? এইটাকে তুমি করে ফেলবে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা। ক্লিয়ার? 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার এবার তুমি শিখে ফেলবে হলো টেবিল, স্কোয়ার আর কিউব। এইটুকু যদি তুমি মুখস্থ করতে পারো, দেখো এগুলো তো তোমাদের অঙ্কের কাজেও লাগবে, সারা জীবনই তোমাদের কাজে লাগবে। এগুলো তো একেবারে বেসিক জিনিস যেগুলো আমি তোমাদেরকে বলছি। তো তোমরা এখন প্রত্যেকেই বড় হয়ে গেছো, আর একটা কেরিয়ার ওরিয়েন্টেড একটা স্টাডিতে তোমরা যুক্ত হতে চলেছো, তারই এন্ট্রান্স এক্সাম দেবে। তো তার জন্য এই জিনিসগুলো তোমাদের সারা জীবনই কাজে লাগবে কম বেশি। তাই 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার টেবিল, স্কোয়ার, কিউব, এইগুলোকে খাতায় সুন্দর করে লিখে লিখে, কারণ পরীক্ষার এখনো অনেকটা দেরি আছে, আর এগুলো শিখতে কতদিন সময় লাগবে? 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা তো তোমরা প্রত্যেকেই শিখে ফেলেছো। তাহলে এইবার শুধুমাত্র 21 থেকে 30 এই কটা সংখ্যা এক্সট্রা, তার টেবিল, স্কোয়ার, কিউব এগুলো তোমরা শিখে নেবে। ঠিক আছে?
হয়েছে? প্রত্যেকের কাছে ক্লিয়ার? তাহলে এইটা দিয়ে আমরা কি করব, আমাদের এই নাম্বারের যাবতীয় ঝামেলা সেটাকে আমরা কিন্তু মিটিয়ে ফেলবো। এই নাম্বারের যাবতীয় ঝামেলা কিন্তু আমাদের এখান থেকে মিটে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এই জিনিসগুলো, আরেকটা কি বলেছিলাম, আরেকটা কি টাইপ আমরা শিখবো, নিশ্চয়ই তোমরা মনে রেখেছো যে এই 3-এর পরেও আরেকটা ছোট্ট পার্ট আছে যেটাকে আমরা বলি মিক্স টাইপ, যেখানে সমস্ত কিছু ওই মিক্সড চাউমিনের মতো সমস্ত কিছু থাকে তার মধ্যে। তার মধ্যে মাংসও থাকে, তার মধ্যে ডিমও থাকে, তার মধ্যে চিংড়ি মাছও থাকে। তো সেরকম ভাবে সবাইকে একসাথে মিক্স চাউমিন করে দেওয়া হচ্ছে কোথায়, এই মিক্স টাইপ অ্যানালগির মধ্যে। আর কাদের কাদেরকে একসাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, এই লেটার এবং এই নাম্বারটাকে মিলিয়ে দিয়েই আমরা পাচ্ছি হলো আমাদের এই মিক্স টাইপ অ্যানালগি। প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? ঝটপট কমেন্ট করে দেবে এবং খাতায় নোট করে নেবে। আমি কিন্তু সরে যাচ্ছি স্ক্রিন থেকে। প্রত্যেকে যাদের যাদের লেখা এখনো কমপ্লিট হয়নি লিখে নেবে। বাহ, এই তো সবাই বলছে হুম। আচ্ছা, তাহলে সবারই লেখা কমপ্লিট কম বেশি। এইবার আমরা আসি তাহলে আমাদের পরবর্তী প্রশ্নে। আমরা অনেকটাই শিখতে পেরে গেছি যে কি কি জিনিস আমাদেরকে করতে হচ্ছে। ঘড়ি কি চলছে না চলছে না? আচ্ছা, চলো তাহলে এইবার আমরা চলে আসি আমাদের প্রশ্নে। এই যে দেখো প্রশ্ন কেমন আসবে তোমার কাছে। দেখো প্রশ্ন কেমন ভাবে আসবে তোমার কাছে সেইটা আগে তুমি একটু বুঝে নাও। আগে প্রশ্নটা দেখো, খাতায় নোট করো যে এইখানে কি দেওয়া আছে, DWH যেভাবে WDS এর সাথে সম্পর্কিত, সেই একইভাবে ফুল FUL এটা কার সাথে সম্পর্কিত হবে। এবং এই ক্ষেত্রে আমাদের যে করণীয়টা রয়েছে সেটাকে আমরা কি করে করব, সেটাকে এই যাদের যাদের মধ্যে সম্পর্ক দেওয়া আছে না, তাদেরকে আমরা একটুখানি ওপর নিচে লিখে নেব। আমি কিভাবে তোমরা করবে সেটাকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিভাবে লিখবে, এরকম ভাবে DWH, আর এইখানে কি দেওয়া রয়েছে WDS। দেখো একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে লেটারের অপোজিট লেটার, এই কথাটা একটু আগেই তোমাদেরকে শিখিয়েছি যে এই জিনিস কিন্তু আমাদেরকে শিখতে হবে, এবং সেখান থেকেই তোমার কাছে পরীক্ষায় প্রশ্ন চলে এসেছে। কবে এসেছে দেখো, জেনপাস 2024, ঠিক 2 বছর আগে। তুমি 2026-এ পরীক্ষা দিতে চলেছো, 24-এ কিন্তু এই প্রশ্ন এসেছে। সুতরাং এই ধরনের জায়গা থেকে প্রশ্ন আসেই বা আসবেই, তাই না? তাহলে এরা হলো একে অপরের অপোজিট লেটার। ডি এর অপোজিট হলো ডাব্লিউ, ডাব্লিউ এর অপোজিট তাহলে একেবারেই ডি, একই জিনিস। আর এখানে এইচ এর অপোজিট হলো এস। এরা প্রত্যেকে হলো একে অপরের অপোজিট লেটার। তাহলে লজিকটা হলো এই অপোজিট লেটারটাই হলো আমাদের আজকের এই প্রশ্নের লজিক। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নের লজিকটাই হলো যে আমাদেরকে এই অপোজিট লেটারটাকে নিতে হচ্ছে। তাহলে একই রকম ভাবে নিশ্চয়ই আমাদের এই FUL এদের প্রত্যেকের অপোজিট লেটারটাই বার করতে হবে। তাহলে লিখে ফেলো এখানে FUL, FUL। এবং যেহেতু তোমরা আজকে নতুন, আমি তাই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা তোমরা কি উত্তর দিতে পারবে? বাহ, দারুণ, এই তো দেখার সাথে সাথে এ উত্তর চলে আসছে। তাহলে তো তোমাদেরকে কিছুই শেখাতে হচ্ছে না আমাকে। তাহলে এফ এর অপোজিট কি হচ্ছে, ইউ, ইউ এর অপোজিট হচ্ছে এফ, আর এল এর অপোজিট হচ্ছে ও। UFO হবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। কোথায় আছে, অপশন এ তে। এবং প্রত্যেকেই তোমরা এই উত্তর দিয়েছো, আর প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো। একদম থামস আপ, প্রত্যেককে থামস আপ। দারুণ উত্তর দিয়েছো তোমরা, খুবই ভালো। প্রত্যেকে এ উত্তর দিয়ে ফেলেছে, তাই তো? তাহলে তো তোমরা সবই শিখে গেছো, আমার আর কি শেখানো বাকি রইলো বলো দেখি। চলো এইবার পরবর্তী প্রশ্ন দেখি। DWH যেভাবে WDS এর সাথে সম্পর্কিত, ঠিক একইভাবে, ও এটা তো আগের প্রশ্নটাই চলে এসেছে, চলো পরের প্রশ্নে যাই। একই প্রশ্ন দুবার রিপিট হয়ে গেছে, সরি। আচ্ছা,
এছাড়াও কি রয়েছে দেখো, এছাড়া এই যে সংখ্যার কথা বলা হয়েছে এখানে, এছাড়া এখানে সংখ্যার কথা বলা হয়েছে। কমন প্যাটার্নস, এই যে স্কোয়ার কিউব, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে সংখ্যার ক্ষেত্রে কি কি জানতে হবে। এবং দেখো সেই সংখ্যা থেকে যখন প্রশ্ন আসে তখন সেটা কিভাবে আসবে, সংখ্যা থেকে যখন প্রশ্ন আসছে তখন সেটা কিভাবে আসবে। দেখো এই যে চলে এসছে তোমার কাছে প্রথম প্রশ্ন, 8-এর সাথে যদি 28-এর সম্পর্ক থাকে, যদি 8-এর সাথে এখানে 28-এর সম্পর্ক থাকে, তাহলে 27-এর সাথে কার সম্পর্ক হবে, এইটা তোমাদের কাছে জিজ্ঞাসা করেছে। এই প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে, দেখি কে বলতে পারবে এই প্রশ্নের উত্তর, ঝটপট বলে ফেলো। আমি কমেন্ট দেখছি প্রত্যেকের। এটা কতজন চিনতে পারবে, না হলে তো আমি আছি। বলো তো দেখি বাবু, কে বলবে। এই 12টা 45 পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, বলছি। কই বলো দেখি, কোথা থেকে উত্তর শুরু হয়েছে? কেউ বলছে এ, কেউ বলছে ডি, কেউ বলছে সি। আচ্ছা, আমরা একটু দেখি লজিকটা কি হতে পারে। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে স্কোয়ার কিউব জানতে হবে, এবং সেই স্কোয়ার কিউব কত রয়েছে, এইখানে রয়েছে 8। তাহলে 8 মানে কি, আমরা জানি যে এটা হলো 2-এর কিউব হলো 8। ঠিক একইভাবে এইটা কি হয়ে যাচ্ছে, বা এইটাকে তুমি এরকম ভাবে করতে পারো, এটাকে কিউব না ভেবে তুমি এটাকে আরেকটা করতে পারো, যে এইটা যেহেতু 8 রয়েছে, আমরা 9 চিনি, এবং 9টা কি 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার -1, তাই তো। আর এইটা কি হয়ে যাচ্ছে, 3-এর কিউব 27 +1 হলো 28। তাহলে বেসিক যেই জিনিসটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, সেটা হলো উভয় ক্ষেত্রেই এখানে ব্যবহৃত সংখ্যাটা হলো 3। তাহলে এই 3 সংখ্যাটাই কনস্ট্যান্ট থাকছে, আর তার একবার স্কোয়ার করে করতে হচ্ছে -1, আর এখানে একবার তার কিউব করে করতে হচ্ছে +1। তাহলে বাবু এইখানে কত আছে, 27। 27টা কার স্কোয়ার, তুমি জানো যে এইটাকে যদি তুমি করো 5 5 25, তার সাথে +2, তাই তো। বা মাইনাসে আনতে গেলে এরকম কি আছে বলতো 27-এর কাছে, 6 6 36 বিয়োগ 1 তো হবে না, আর 5 5 25 বিয়োগ 1 করলেও হবে না। তাহলে স্কোয়ার বিয়োগ 1-এ আসছে না, কিন্তু এটা এইভাবে আসছে 5-এর স্কোয়ার +2। তাহলে এইখানে কি আসবে বলো দেখি। সি উত্তর দিয়েছে, একবার লজিকটা বলার চেষ্টা করো তো দেখি যে এরকম ভাবে হচ্ছে কিনা। তুমি এইটাকে বলতে পারতে না হলে, যে এইটা হয়ে যাচ্ছে এরকম ভাবে যে এটা 3-এর স্কোয়ার -1 না হয়ে এইটাকে তুমি বলতে পারতে যে স্যার এটা হয়ে যাচ্ছে 2-এর কিউব, আর 2-এর পরবর্তী সংখ্যার কিউব +1। তাহলে কিন্তু একটা সুন্দর লজিক তুমি পেতে পারতে। তাহলে এইখানে 27টাকে তুমি কি বলতে পারছো, যে স্যার এইটা হয়ে যাচ্ছে 3-এর কিউব 27, আর এইখানে তাহলে কি হবে স্যার, তার পরবর্তী সংখ্যার কিউব +1। তাহলে 4-এর কিউব +1, আমরা জানি 4-এর কিউব সমান সমান কত, 64 +1। তাহলে এইখানে যে সংখ্যাটা চলে আসবে সেটা কত হবে, 65 চলে আসবে। আর এই 65 কোথায় দেখা যাচ্ছে দেখো, 65 দেখা যাচ্ছে
অপশন বি তে, এবং অপশন বি হবে আমাদের এই প্রশ্নের একেবারে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। বি কতজন উত্তর দিয়েছে? কেউই বি উত্তর দিতে পারেনি, এবং এইখানেই হয়ে গেছে গন্ডগোল। তাহলে বোঝা গেছে যে ঘটনাটা কি ঘটবে। ঝটপট ওয়াই কমেন্ট চাই প্রত্যেকের। কতজন বলছে ওয়াই? একদম। চলো, তাহলে এখানে কি ঘটনা ঘটেছে, যে প্রথম যে সংখ্যাটা ছিল সেটা ছিল 2 এর কিউব। প্রথম সংখ্যাটা ছিল এখানে 2 এর কিউব, আর তারপরের সংখ্যাটাকে কি করা হয়েছে, সেই তার পরের সংখ্যাতে নিয়ে গিয়ে তার কিউব প্লাস 1। ঠিক একই রকম ভাবে আমরা 27 দেখতে পাচ্ছিলাম, যেটা হলো 3 এর কিউব। তাহলে এরপরে কি হবে, নিশ্চয়ই 3 এর পরবর্তী সংখ্যা 4 এর কিউব, আর তার সাথে করতে হবে প্লাস 1। আর 4 এর কিউব প্লাস 1 মানে হলো 65, এবং সেইভাবেই কিন্তু আমরা অপশন বি কে বললাম সঠিক উত্তর। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছে? স্যার আরেকবার বোঝালে ভালো হতো, এই যে স্যার বুঝিয়ে দিয়েছে, এবার তোমরা বুঝতে পেরে গেছো? আর কোনো সমস্যা? এই তো ওয়াই কমেন্টও চলে এসেছে, বাহ। চলো পরের প্রশ্নে আসো। এই প্রশ্নের উত্তর দাও দেখি। এই দেখো, তোমাদেরকে একটু আগে বলছিলাম যে বাবু একটা মিক্স টাইপ অ্যানালজি আসবে, যেখানে বর্ণ এবং সংখ্যা একসাথে থাকবে। আর দেখো সেইটাই কিন্তু তোমাদের কাছে এই প্রশ্নে চলে এসেছে। কি দেওয়া রয়েছে আমি এখানে একবার বড় করে লিখে দিচ্ছি। এম কে কে লেখা আছে এখানে 169 বাই 121। তাহলে এইবার তোমাকে বার করতে হবে কি, যে কে তারপরের এই প্রশ্নবোধক স্থানে কি বসবে। ঝটপট বলো দেখি কি বসবে এখানে। কে বলতে পারবে সঠিক উত্তর? কতজন বুদ্ধি করে আমাকে অ্যান্সার দিতে পারবে? তারপরে আমি আলোচনায় আসব। আশিকা খাতুন বলছে সি। সবাই বলছে সি। দেখো, প্রথমত বলে রাখি, এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি, যে এই কোয়েশ্চেনের যে অপশনগুলো আছে, এই অপশনগুলো আছে ভুল। অপশনগুলো আছে ভুল, ঠিক আছে? কোন ধরনের টাইপিং এরর হয়েছে বাবু, কিন্তু কেন স্যার ভুল বললেন সেটা বুঝে নিলেও তোমার সঠিক লজিকটা শেখা হয়ে যাবে। কারণ আমরা লজিকের উপরে সমস্ত কিছু করছি, লজিকটা সঠিক জানাটা প্রয়োজন। অ্যান্সার তো আমার লজিক সঠিক থাকলে এমনিতেই আমরা পেরে যাব, এইটুকুতে নিশ্চয়ই তোমরা প্রত্যেকে সহমত। তাহলে দেখো, এইখানে এম আর কে কি করে 169/121 হলো সেটা যদি আমরা দেখি, তাহলে এম এর প্লেস ভ্যালু হলো 13, আর কে এর প্লেস ভ্যালু হলো 11। বোঝা গেছে? এবং দেখো তুমি এখানে কি দেখতে পাচ্ছ, যে এই যে 169 রয়েছে না, এটা হলো এই 13 স্কোয়ার, আর এইখানে যে 121 তুমি দেখতে পাচ্ছ, সেটা হলো 11 স্কোয়ার। তাহলে নিশ্চয়ই এই জে কে থেকে এরকম কিছু একটা আসবে, যেটা জে এর প্লেস ভ্যালুর স্কোয়ার বাই কে এর প্লেস ভ্যালুর স্কোয়ার হবে। কারণ এটা কি হচ্ছিল, এম এর প্লেস ভ্যালু স্কোয়ার বাই কে এর প্লেস ভ্যালু স্কোয়ার। তাহলে একই রকম ভাবে এখানে যেটা আসবে এই প্রশ্নবোধক স্থানে, সেটা হবে জে এর প্লেস ভ্যালু স্কোয়ার বাই কে এর প্লেস ভ্যালু স্কোয়ার। তাহলে জেটা কত আছে, জে হলো 10, তার স্কোয়ার মানে হচ্ছে এখানে 100, আর এখানে বাই কে এর প্লেস ভ্যালু স্কোয়ার কত হচ্ছে 11 স্কোয়ার। তাহলে 100/121 হতো আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার, যেটা আমরা এখানে কোথাও দেখতে পাইনি। এই জন্য এই প্রশ্নর আমরা অপশনটাকে ভুল বলেছি, কিন্তু এই অপশনটা কি হবে 100/121। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরে গেছো? ঝটপট জানিয়ে দাও। হ্যাঁ, এই তো অনুস্মিতা কিন্তু ধরতে পেরে গেছে যে স্যার অপশন ভুল আছে, 100/121 হবে। ধন্যবাদ। চলো চলো, তাহলে প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী জায়গায় যাব। দেখো পরবর্তী কোয়েশ্চেন কি এসছে।
5:35 এর মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। 5:35 এদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমাকে প্রথমে বুঝতে হবে, এবং সেইটার পর সেই একই সম্পর্কের উপর বেস করে আমাদেরকে বলতে হবে এখানে কোন অপশনটার মধ্যে এই সেম সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে সবাই একটু চেষ্টা করো তো যে 5 আর 35-এর মধ্যে সম্পর্কটা বলার। বলো দেখি কতজন বলতে পারবে। আচ্ছা, কে বলছে এ? আশিকা বলছে এ, রিয়েলমি 5 বলছে এ। এই তোমরা একটুখানি চেষ্টা করবে নামটাকে চেঞ্জ করে নেওয়ার, যাতে রিয়েলমি যাতে না বলে তোমাকে ডাকতে হয়, ঠিক আছে? নামটা একটুখানি চেঞ্জ করে নেবে তো, যেই নামে তোমরা এই ব্যাচে এন্টার করছো সেই নামটাকে একটু চেঞ্জ করে নেবে, ঠিক আছে? তাহলে এইখানে কি রয়েছে দেখো তো, আমরা 5 আর 35 এইখানে কি দেখতে পাচ্ছি। তো তুমি বলবে স্যার ছোট থেকেই আমি শিখে এসেছি সমস্ত কিছু যে 5-এর সাথে 7 গুণ করলে হয় 35, 5 7 35। তাহলে এই একই রকম ভাবে আমরা এখানে প্রথম যে সংখ্যাটা পাচ্ছি তার সাথে 7 গুণ করে পরের সংখ্যাটা পাচ্ছি, এটা কি আমাদের লজিক? এরকম কি এখানে কোথাও আছে বলো তো দেখি, কোনো অপশানে আছে? তুমি বলবে না স্যার এই অনুযায়ী তো পেলাম না। তাহলে তখন আমি তোমাকে বলবো যে তাহলে তুমি বুঝেছো ঠিক, কিন্তু এই লজিকটাকেই একটু ঘুরিয়ে ভাবো। এই যে 7, এই 7টা বাবু তুমি কোথা থেকে পাচ্ছ? তো তুমি আবার বলতে পারো যে স্যার আমি এটাকে 5 বলতে পারি, আর বলতে পারি যে 5-এর সাথে আমি সেই সংখ্যাটাকেই গুণ করছি যেটা হলো 5+2। তার মানে এইটাকে যদি আমি এ দিয়ে ডিনোট করি, যদি আমি এটাকে এ বলে থাকি, তাহলে এই সংখ্যাটা হলো এ ইন্টু a+2। এইটা হলো আমাদের লজিকের ফর্ম। এই যে a ইন্টু a+2, এইটা কি সবাই বুঝতে পেরেছে বলো তো দেখি বাবু? 8 হবে স্যার? আমি বলছি বলছি কি হবে। তাহলে দেখো এরকম ভাবে জিনিসটা হচ্ছে। তাহলে এইখানে এই যে 3 আর 15 রয়েছে, দেখো খুবই সোজা একটা প্রশ্ন, কিন্তু একটুখানি আলাদা রকম ভাবে ভাবতে হতো। এই যে 3টাকে আমরা তাহলে এখানে এ বলতে পারি, আর তাহলে a+2 কি হয়ে যাবে বাবু? 3+2, তাহলে হয়ে যাবে 5, a+2 হয়ে যাবে 5। আর এইখানেই আমরা বলেছিলাম যে আমাদের এই ফর্মটা আসছে a ইন্টু a+2 বা a²+2a, যেখানে আমরা কি পাচ্ছি যে 3 গুণ 5। তাহলে উত্তর কি হয়ে যাবে? 15। 3 15 হবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে বলো ঝটপট, ক্লিয়ার হয়েছে? দেখি ওয়াই কমেন্ট চাই প্রত্যেকের। এই তো ওয়াই আসা শুরু হয়ে গেছে, বাহ ধন্যবাদ। চলো তাহলে এইটুকু জায়গা প্রত্যেকে বুঝতে পেরে গেছে। পরের প্রশ্নে চলে আসো। দেখো কি বলছে, দেখো এইবার একটা সেট চলে এসছে, খুব সুন্দর একটা সেট। 21 51 15, 21 51 15, 21 51 আর 15। প্রথমে আমাদেরকে আগে বুঝতে হবে যে এই সংখ্যাগুলির মধ্যে কি সম্পর্ক, এবং সেই সম্পর্কের উপরে বেস করে আমাদেরকে অপশন এবিসিডির মধ্যে থেকে বেছে নিতে হবে। তাহলে এটা কে বলতে পারবে আমাকে? প্রথমে কে বলতে পারবে যে এদের মধ্যে সম্পর্কটা কি? দেখো আমি জানি যে এইটা একটু তোমাদের জন্য টাফ হলেও হতে পারে, যদিও আমাদের তোমার উপরে খুবই ভরসা রয়েছে যে তোমরা সবাই সঠিক উত্তর দেবে, কারণ তোমরা এতক্ষণ পর্যন্ত খুবই সুন্দর উত্তর দিয়ে এসছো। তাই তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা একটু চেষ্টা করো, তারপরে আমি আসবো এই প্রশ্ন নিয়ে আলোচনায়। দেখো তো দেখি, 1 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে, করো। বলো দেখি ঝটপট কি হবে 21 51 15, এদের মধ্যে কি ঘটনা ঘটছে?
কে বলতে পারবে? পারছো না? আচ্ছা, দেখো এইখানে আমরা পেয়েছি কত? 15। আচ্ছা স্যার, আমরা যদি এই 15কে 2 দিয়ে গুণ করে দিই তাহলে কত হয়ে যায়? হয়ে যায় এখানে 30, তাই তো? আর এই 30-এর সাথে যদি এই প্রথম সংখ্যাটাকে যোগ করে দিই 21, তাহলেই না চলে আসছে এই মিডিল টার্ম, এই 51। আসছে কি আসছে না? নিশ্চয়ই তোমরা বলবে যে হ্যাঁ স্যার আসছে। এটাই তো আমরা একটু আগে চিনতে পারছিলাম না, তাহলে এইবার প্রত্যেকে চিনতে পেরে গেছে। তাহলে সেই সেম জিনিস এখানে কোথায় আছে দেখো তো। আচ্ছা, এই সংখ্যাটার সাথে 2 গুণ করলে কখনো সেটা এই 40-এর থেকে ছোট হবে না নিশ্চয়ই, তাহলে এইটা কখনোই হতে পারে না, এইটুকু বুঝতে পেরে গেছো। প্রথম অপশনটা কিভাবে তোমরা অপশনটাকে চেক করবে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই এন বলে কমেন্ট করবে, আর না হলে তো অবশ্যই ওয়াই বলে কমেন্ট করবে। দেখো, এই 30-এর সাথে যদি 2 গুণ করি তাহলেই হয়ে যাচ্ছে 60, আর এর সাথে 21 যোগ করলে তো 51 হয়, সেখানে 41 লেখা আসছে, তাহলে এটাও হবে না। এরপরে কি আছে বাবু? 51, 51-র সাথে 2 গুণ করে ফেললে তুমি জানো 50-এর সাথে 2 গুণ করলে সেটা কোথায় চলে যায়? 100-র উপরে উঠে যাবে, 100-তে চলে যাবে। তার সাথে আবার 21 যোগ করবে, কখনোই সেটা 75 হবে না, তাহলে এটাও ভুল হয়ে গেল। তাহলে কেবলমাত্র একটাই অপশন পড়ে রয়েছে যেটা হলো ডি, আর ডি হবে রাইট অ্যান্সার। কিন্তু যদি তোমরা বলো যে স্যার একবার ভেঙেও দেখান, তাহলে সেটা তো দেখতেই পারি আমরা। 35-এর সাথে 2 গুণ করে দাও ইন্টু 2, কত হয়ে যাবে বাবু? 35 দুগুণে হয়ে যায় 70, 70-এর সাথে আমরা যখনই 21 যোগ করে দিচ্ছি প্লাস 21 হয়ে যাবে কত? 91, যেটা আমরা এই মিডিল টার্মে দেখতে পাচ্ছি। তাহলে অপশন ডি এই কারণের জন্য হচ্ছে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? কতজন বলছে ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারছে? এই তো, বাহ, দারুণ, তোমাদের ক্লাসে পার্টিসিপেশন খুবই দারুণ। চলো পরের কোয়েশ্চেনে আসো। দেখো, এটা সেই আগের কথাবার্তা, তোমরা এখন সবই শিখে গেছো, আর আলাদা করে কিছু বলার নেই, আর বেসিক জিনিস বলার কোনো প্রয়োজনই নেই। আমি যা দেখতে পাচ্ছি তোমাদেরকে, ডিরেক্ট তুমি চলে আসো প্রশ্নে। দেখো তো দেখি, এই যে এএনএম জিএনএম এর প্রশ্ন এসেছে, 2023-এও এসছে, 2021-এও একবার এসেছিল, 2বার করে একই প্রশ্ন কিন্তু রিপিট হয়ে গেছে। সুতরাং তোমরা ঝটপট বলে ফেলো এই প্রশ্নবোধক স্থানে কি বসবে। বলো যে এদের সাথে কার মিল পাবো, কাদের মধ্যে খুঁজতে বলেছে? বলেছে লাইট আর ক্যান্ডেলের মধ্যে। লাইট আর ক্যান্ডেলের মধ্যে কি সম্পর্ক রয়েছে? তাহলে তুমি বলবে স্যার মোমবাতি থেকে আলো আসে। দেখি উত্তর দাও দেখি ঝটপট। হ্যাঁ, এই তো ডি উত্তর চলে এসেছে, বাহ, একদমই তাই। যে মোমবাতি থেকে আসে আলো, তাহলে ব্যাটারি থেকে আসবে বিদ্যুৎ বা পাওয়ার বা শক্তি। তাহলে অপশন ডি হবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার, যে ব্যাটারি থেকে আসছে পাওয়ার। আগের গুলো সম্পর্কগুলো ফ্রম ফার্স্ট টার্ম, প্রথম টার্ম থেকে সেকেন্ড টার্মের সম্পর্ক আমাদেরকে খুঁজতে আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এইবার দেখো অ্যারোর ডিরেকশনটা উল্টো করে দিয়েছি, যে ব্যাটারি থেকে আসছে পাওয়ার। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? চলো পরের প্রশ্নে আসো। পরের প্রশ্ন কি বলছে দেখে নাও। এই যে এটা তো সেই আগের প্রশ্নটাই চলে এসেছে। আগের প্রশ্ন তোমার কাছে কি বলেছিল? যে মুন যদি হয় স্যাটেলাইট বা একটা চাঁদ যদি হয় উপগ্রহ, তাহলে পৃথিবী কি হবে? পৃথিবী হবে গ্রহ। অপশন ডি হবে রাইট অ্যান্সার। এটা তোমরা অলরেডি একবার উত্তর দিয়ে ফেলেছো, তাই আর বেশি সময় নিচ্ছি না তোমাদের কাছে। ক্লিয়ার? হ্যাঁ, একদমই তাই, ডি। প্রত্যেকেই ডি উত্তর দিয়েছে, খুবই ভালো। দেখো কবে এসছে, এএনএম জিএনএম এর 2022-এ পরীক্ষায় চলে এসেছে। পরের প্রশ্নে আসো। এগুলো আমরা করছি প্র্যাকটিস কোয়েশ্চেন, ঠিক আছে? যাতে তোমরা এবার একবার নিজেরা ঝালিয়ে নিতে পারো যে তোমরা প্রত্যেক কটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারছো কিনা। দেখো কি বলেছে, বোল যদি হয় স্যুপ বা বাটির সাথে যদি স্যুপের সম্পর্ক হয়, তাহলে থালার সাথে কার সম্পর্ক হবে? দেখি কে বলবে। থালার সাথে সি, একদমই তাই। যারা যারা সি উত্তর দিচ্ছ, থালায় তাহলে কি খাওয়া হবে? থালায় খাওয়া হবে রাইস বা ভাত। আমরা ভাত সবসময় থালায় খাই। এবার তুমি বলতেই পারো যে স্যার আমি তো বাটিতে খাই। তোমার জন্য নয়, সবার জন্য যেটা সেম সেইটাকে আমরা এখানে
আলোচনা করার চেষ্টা করছি, ঠিক আছে? চলো আজকের পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো। সূর্যের সাথে যদি পৃথিবীর সম্পর্ক হয় তাহলে পৃথিবীর সাথে কার সম্পর্ক আছে? তাহলে আমরা দেখেই, যারা বিচক্ষণ আমার বোনেরা রয়েছে তারা দেখেই উত্তর দিয়ে ফেলবে। বিচক্ষণ ব্যক্তিরা কি বলবে, যে সূর্যের সাথে যদি পৃথিবীর সম্পর্ক হয় তাহলে স্যার পৃথিবীর সাথে মুনের সম্পর্ক আছে। কিসের ওপরে বেস করে আমরা এই প্রশ্নের উত্তর দিচ্ছি? নিশ্চয়ই সেটাও তোমরা, হ্যাঁ একদমই তাই, যারা যারা বি বলছে একদম সঠিক উত্তর। তাহলে নিশ্চয়ই তোমরা বলতে পারছো যে স্যার সূর্য তার চারদিকে ঘুরছে পৃথিবী, তাহলে পৃথিবীর চারদিকে কে ঘুরছে সেইটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে, তাহলে পৃথিবীর চারদিকে ঘুরছে মুন বা চাঁদ, আর সেটাই হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। হয়ে গেল। চলো আজকের আর কি প্রশ্ন রয়েছে? না, এইবার চলে এসছে আমাদের হোমওয়ার্কের পাতা। তো হোমওয়ার্কের জন্য তোমাদেরকে একটা ছোট্ট হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে রাখলাম। অবশ্যই প্রত্যেকে বাড়িতে লেটারের এই যে যেই কথাগুলো বললাম, যে প্লেস ভ্যালু অফ লেটার্স, লেটারের প্লেস ভ্যালু, যারা যারা জানো না, যারা জানো তাদের তো কোনো ঘটনাই নেই, এই প্লেস ভ্যালুটা একটুখানি শিখে নেবে, আর তার সাথে সাথে অপোজিট লেটার গুলো একটুখানি শিখে নেবে। এইগুলোকে কিন্তু বাড়িতে ভালো করে শিখবে। অপোজিট লেটার গুলোকে ভালো করে শিখবে। আর সংখ্যার ক্ষেত্রে বলেছিলাম 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার স্কোয়ার, কিউব আর টেবিল, এই জিনিসগুলোকে একটুখানি ভালো করে কিন্তু তোমরা প্রত্যেকে শিখে নেবে, এবং আশা করি তাহলে আর কারো কোনো জায়গায় অসুবিধা থাকবে না। তো এতক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে যা যা শিখলাম সেটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? কারো কোনো মানে অভিযোগ রয়েছে বা কিছু জানানোর রয়েছে, সেটা অবশ্যই আমাকে এখন কমেন্ট সেকশনে জানাও। তারপর আমরা ক্লাস শেষ করব, আগেই ঝটপট ক্লাস শেষ করব না, আগে দেখি তোমাদের কমেন্টটা কি বলছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, কমেন্ট চলে এসেছে। বাকিরা কি বলছে? না স্যার ক্লিয়ার। ঝটপট বলো, ঝটপট বলো। আচ্ছা, নো প্রবলেম। বাহ, ধন্যবাদ প্রত্যেককে, ধন্যবাদ, অল ক্লিয়ার। বাহ, তো আমি বুঝতে পেরেই গেছি যে সবাই তোমরা জিনিসগুলোকে খুব সুন্দর করে শিখে নিয়েছো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী দিন পরবর্তী ক্লাসে। টিল দেন তোমরা প্রত্যেকে ভালো থেকো। টিল দেন টাটা।